ওরে বাবারে, মা দেখো না, আমার পাটা মুচকে গেছে। তাড়াতাড়ি বরফ এনে দাও, আমি হাঁটতেই পারছি না। খুব কষ্ট করে আমি তোমার বাড়িতে এলাম। দেখেছিস তো কি হলো? কি দরকার ছিল বলতো? তুই আমার সঙ্গে কিংবা তোর কাকিমাদের সাথে ফোনে গল্প করে নিতে পারিস না? দূর, তুমি তো সব জানো। আমি আর তোমাকে নতুন করে কি বলবো বলো? আমি জানালা দিয়ে মায়ের বাড়িতে আসতে বাধ্য হই। আসলে মেঘা বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখে তার শাশুড়ি মা বীণাপানি দেবী এবং ননদ ভূমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে, নয়তোবা তারা চুপচাপ নিজেদের ঘরে বসে বই পড়ে। কেউ মেঘার সাথে সেভাবে কথা বলে না। এই নিয়ে মেঘার মনের দুঃখের শেষ নেই, কারণ মেঘা এক জয়েন্ট ফ্যামিলির মেয়ে ছিল। প্রত্যেক দিনই মেঘার কাকিমা জেঠিমারা মেঘার সঙ্গে গল্পগুজব করত, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কেউ গল্প করছে না দেখে মেঘার বড্ড খারাপ লাগে। তবে মেঘার মায়ের বাড়ি এবং শ্বশুরবাড়ি একেবারে পাশাপাশি ছিল, অর্থাৎ মেঘার তার প্রতিবেশীর বাড়িতেই বিয়ে হয়। বিয়ের পর মা জানেন আজকে কি হয়েছে? আমাদের পাশের পাড়ায় যে সুন্দরী বৌদিটা ছিল না, ও নাকি আগের দিন কার সাথে পালিয়ে গেছে। লোকজন খুব খারাপ কথা বলছে। কি অবস্থা বলুন তো? ওই বৌদির বাবা মা কত কষ্ট করে বৌদির বিয়ে দিল, অথচ উনি। মেঘা যেহেতু কথা বলতে ভীষণই পছন্দ করত, তাই সে একভাবে বকর বকর করতেই থাকে। কিন্তু তার শাশুড়ি মা কিংবা ননদ একদমই অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করত না। তাই মেঘার এরকম অদ্ভুত বকবক শুনি বীণাপানি দেবী এবং তার মেয়ে ভূমি দুজনেই খুবই বিরক্ত হয়। আহ বৌমা, তখন থেকে কথা বলেই চলেছ। তোমার জন্য আমার এই বইয়ের লাইনটা হারিয়ে গেল। লোকে কি করছে না করছে সেদিকে নাক গলিয়ে কি দরকার? তুমি নিজের চরকায় তো তেল দিতে পারো। সত্যি বৌদি, তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি ভীষণ বকবক করো। প্লিজ তুমি একটু চুপ করে থাকো। আমি কোনো একটা ক্যাপশন খুঁজছি। তোমার এই বকবকের জন্য আমার ক্যাপশনটাও হারিয়ে গেল। এই বলে তারা দুজনেই আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মেঘার সঙ্গে তারা মোটেও কোনো কথা বলতে চায় না, যা দেখে মেঘার মন ভেঙে যায়। ঠিক এমন সময় মেঘা পাশের বাড়ির জানালা দিয়ে, অর্থাৎ মায়ের বাড়ির জানালা দিয়ে মা এবং কাকিমার হাসাহাসির আওয়াজ শুনতে পায়। তখনই মেঘার নিজের মায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা হয়। দূর, এদের কাছে বসে থেকে কোনো লাভ নেই। রাত দিন শুধু ফোন আর একটা বই গুজে বসে আছে। গল্প করার কোনো নামই নেই। এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না। এর থেকে ভালো আমি মায়ের বাড়িতে চলে যাই। এই মনে করে মেঘা তার মায়ের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে মেঘা গল্পে এতটাই মত্ত হয়ে ওঠে যে তার শ্বশুর বাড়িতে ফেরার কথা মনে পড়ে মাঝরাতে। এ বাবা, আমি তো শ্বশুর বাড়ি যেতেই ভুলে গেছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত লেট হয়ে গেল। আসলে আমার শ্বশুর বাড়িতে আমার সাথে কেউ কথাই বলে না, তাই আমার ওখানে থাকতে একটুও ভালো লাগে না। আরে, তোর মতো ভাগ্যবতী মেয়ে কেউ আছে? তোর তো শ্বশুর বাড়ির পাশেই মায়ের বাড়ি। যখন খুশি এখানে চলে আসবি, যত খুশি জমিয়ে আড্ডা দিবি। আজকে আর বাড়ি যেতে হবে না, থেকে যা। এমন কথা শুনে মেঘা সেদিন রাত্রিবেলা আর শ্বশুর বাড়িতে যায় না। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেও মেঘার অনেকটা দেরি হয়ে যায়। মেঘা যখন ঘুম থেকে ওঠে, তখনই তার মা কাকিমা তার সামনে নানান রকম খাবার হাজির করে। সেই খাবারগুলো খেতে খেতেই মেঘা সময় কেটে যায়। এমনকি দুপুরবেলাতেও মেঘা বাড়িতে ফিরতে চায় না। অন্যদিকে সারাদিন মেঘা শ্বশুরবাড়ির লোকেরা মেঘার জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে সন্ধ্যাবেলা মেঘা যখন বাড়ি ফেরে, তোমার কি এতদিন বাপের বাড়িতে থেকে স্বাদ মেটেনি? বিয়ের পরেও বাপের বাড়িতে গিয়ে বসে আছো? তুমি যদি বাপের বাড়িতেই থাকো, তাহলে এখানে সংসার সামলাবে কে? শোনো, আজকের পর থেকে তোমার বাপের বাড়িতে আর যাওয়া হবে না। আপনি এভাবে বলছেন কেন মা? আমি তো বাপের বাড়িতে আমার মা কাকিমার সঙ্গে গল্প করতে গিয়েছিলাম। আপনাকে তো আমার সঙ্গে কথা বলতে বলি, কিন্তু আপনারা তো কেউ আমার সঙ্গে গল্প করতেই চান না। গল্প? তুমি এত বেশি বকবক করো যে তোমার সঙ্গে কথা বলতেই ইচ্ছা করে না। আমাদের বাড়ির লোকেরা এমনিতেও বেশি কথা বলতে পছন্দ করে না। আর যদি তোমার সময় কাটাতে এতটাই অসুবিধা হয়, তাহলে তুমি বই পড়ো, না হলে ফোনে গান শোনো, কিন্তু আমাদের ডিস্টার্ব করবে না। শাশুড়ি মায়ের মুখে এরকম বকাবকি শুনে মেঘার খুবই খারাপ লাগে। তাই মেঘা ঠিক করে আজকে যখন তার বর অফিস থেকে বাড়িতে ফিরবে, তখন সে নিজের বরের সঙ্গে বসে গল্প করবে। তুফান যখন বাড়িতে ফিরে আসে, তখন
ওগো শুনছো, জানো আজকে কি হয়েছে? শর্মাবাবুর ছেলে যে খুব ভাব মারতো না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, সে আজকে ফেল করেছে জানো? কি অবস্থা, ওর বাবা মা তো কাউকে মুখ দেখাতেই পারছে না জানো। তুহিন যেহেতু সবেমাত্র অফিস থেকে ফিরে আসে, তাই মেঘার মুখে পর আলোচনা শুনে সে ভীষণ পরিমাণে রেগে যায়। তুফান এমনিতেও কারোর ব্যক্তিগত বিষয়ে কথা বলতে পছন্দ করে না। তোমার ওই ছ্যাঁচড়ার মতো অভ্যাসের গেল না তাই না? রাত দিন খালি এর কি হচ্ছে তার কি হচ্ছে সেসব দেখে বেড়াচ্ছ। তুমি একবার নিজের কথাটা ভাবো না তাই না? তুমি নিজে আজকে কি করেছো তাই নিয়ে গল্প করো, সবার নামে শুধু পিএনপিসি করে বেড়াও, এটাই তো তোমার কাজ। তুমিও আমাকে এরকম বলছো? তুমি তো জানো আমি পিএনপিসি করতে কতটা পছন্দ করি, তারপরেও তো আমাকে বিয়ে করেছিলে, আর এখন আমার সঙ্গে তুমি পিএনপিসি করতে চাইছো না। আমি ভেবেছিলাম এই শ্বশুরবাড়িতে আমাকে অন্য কেউ না বুঝলেও তুমি অন্তত বুঝবে। প্লিজ মেঘা, তোমার এই সেন্টিমার্কে কথাবার্তা শুরু করো না, আমার একদম ভালো লাগে না। দয়া করে আজকে কথা বলো না, আমাকে একটু ঘুমাতে দাও। আমি সারাদিন অফিসের কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি। মেঘা তুফানের কথা শুনে রেগে গিয়ে একেবারেই চুপ করে থাকে। পরের দিন মেঘা দেখে তার শাশুড়ি মা সদর দরজায় তালা দিয়ে রেখেছে। সেই সকালবেলা তুফান অফিসে যাওয়ার পর থেকেই মেঘার শাশুড়ি মা সদর দরজায় তালা ঝুলিয়ে রাখে, যার ফলে মেঘা তার মায়ের বাড়িতে যেতে পারে না। আমার শাশুড়ি মা ভেবেছে দরজায় তালা দিলেই আমাকে আটকে রাখতে পারবে, কিন্তু আমি তো সেটা কিছুতেই হতে দেব না। মেঘার ঘরে একটা বড় স্লাইডিং জানালা ছিল, ঠিক তার উল্টো দিকেই মেঘার বাপের বাড়ি। তাই মেঘা ঠিক করে এরপর থেকে সে জানালা টপকেই বাপের বাড়িতে যাবে। মেঘা সেদিন সত্যি সত্যি প্রথমবারের মতো জানালা টপকে মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিরে মেঘা, আজকে তো তোর গল্পের আসরে আসতে খুব দেরি হয়ে গেল, কি ব্যাপার? আজকাল সংসারে খুব ব্যস্ত হয়ে গেছিস মনে হচ্ছে। আর বলো না জেঠিমা, আমি রাস্তা খুঁজছিলাম। আজকে তোমাদের মেয়ে কি করেছে জানো? নিজের শাশুড়ির উপর টেক্কা দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছে। শাশুড়ি মা আমাকে এখানে আসতে দিতেই চায় না, কিন্তু আমিও ওনার নাকের নিচ দিয়ে ঠিক চলে এসেছি। এভাবেই মেঘা জমিয়ে আড্ডা দিতে থাকে। অন্যদিকে বীণাপানি দেবী হঠাৎই খেয়াল করে তার শাড়িগুলো কেমন যেন পুরানো হয়ে গেছে, আর কিছুদিন পরলেই শাড়িগুলো হয়তো ছিঁড়ে যাবে। তাই সে ঠিক করে আজকে শপিং করতে বেরোবে। কিন্তু ভূমি সেই সময় কলেজে থাকায় বীণাপানি দেবী তার বৌমা মেঘার দরজায় গিয়ে তাকে বাড়ি বাড়ি ডাকতে শুরু করে। বৌমা, ও বৌমা, দরজা খোলো, সেই কখন থেকে দরজা আটকে বসে আছো? বীণাপানি দেবী অনেক ডাকাডাকি করলেও মেঘা কিছুতেই দরজা খোলে না, কারণ মেঘা তো তখন শ্বশুরবাড়িতে ছিলই না। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায়। ভূমি কলেজ থেকেও বাড়িতে ফিরে আসে। ততক্ষণে দুপুরবেলা খাবার খাওয়ার সময়ও হয়ে যায়, কিন্তু তখনও মেঘা ঘর থেকে বেরোয় না। এই ভূমি, কি ব্যাপারটা বলতো? তোর নতুন বৌদিকে আমি কি বেশি বকাঝকা করে ফেলেছি? ও তো আর ঘর থেকে বেরোতেই চাইছে না। যাই বলো তাই বলো মা, বৌদি শুধু লোকের নামে পিএনপিসি করতেই ব্যস্ত, আর সারাক্ষণ কানের কাছে শুধু এর নামে ওর নামে নিন্দা করে বেড়াই। সবসময় কি ভালো লাগে বলো তো? আমার মনে হচ্ছে আজকে বাড়িতে একটু শান্তি আছে। বৌদি যেন প্রত্যেক দিনই এরকম দরজা বন্ধ করে বসে থাকে। সন্ধ্যাবেলা তুফান বাড়িতে ফেরার আগেই মেঘা জানালা টপকে শ্বশুর বাড়িতে ফিরে যায়। পরের দিন মেঘা আবার নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালা টপকে মায়ের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে, কিন্তু একদিন বেকায়দাবশত জানালা টপকাতে গিয়ে মেঘার পায়ে চোট লাগে। ঠিক এমন সময় বীণাপানি দেবী মেঘাকে ফোন করে বলে, এই যে বৌমা, কি ব্যাপার বলো তো? তোমাকে কালকে কতবার ডাকাডাকি করলাম, তুমি তো ঘর থেকে বের হচ্ছিলে না। আজকেও তো দেখছি দরজা বন্ধ করে বসে আছো। দেখো, আমি কিন্তু তোমার প্রাইভেসি নষ্ট করতে চাই না, তবে তুমি কি আমার সঙ্গে একটু শপিংয়ে যেতে পারবে? আমার নতুন শাড়ি কেনার দরকার ছিল। এমন কথা শুনে মেঘা খুবই ভয় পেয়ে যায়, কারণ মেঘার পায়ে চোট লেগে তার পায়ের খুবই বাজে অবস্থা হয়। তাই সে চাইলেও আজকে শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে যেতে পারবে না। না না মা, আসলে আমি হেডফোন লাগিয়ে একটা সিনেমা দেখছি, তাই হয়তো আপনার কথা শুনতে পাইনি। তাছাড়া আজকে বাথরুম থেকে পড়ে গিয়ে আমার পায়ে ভীষণ লেগেছে, তাই আমি আপনার সঙ্গে শপিং করতে যেতে পারবো না। এমন কথা শুনে বীণাপানি দেবীর খুব খারাপ লাগে। বৌমা যখন শপিংয়ে যেতে চাইছে না, আমি বরঞ্চ একটা কাজ করি, আজকে আমি বৌমার মায়ের সঙ্গেই শপিং করতে চলে যাই। এই ভেবে বীণাপানি দেবী মেঘার বাপের বাড়িতে গিয়ে দেখে
মেঘা তার কাকিমা এবং মায়ের সঙ্গে দিব্যি আড্ডা মারতে ব্যস্ত। এমন দৃশ্য দেখে বীণাপাণি দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এই যে তোমার এই সিনেমা দেখা হচ্ছে, চলো এখনই বাড়ি চলো, তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি শ্বশুর বাড়িতে থাকবে। এই বলে বীণাপাণি দেবী মেঘাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তোমার সাহস তো কম নয়, আমি তোমাকে বাপের বাড়িতে যেতে বারণ করেছি বলে তুমি আমার চোখে ফাঁকি দিয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছ। দেখো বৌমা, তোমাকে আমি বারবার বলছি, মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িটাই আসল বাড়ি হয়। তোমার বাপের বাড়ি যতই পাশে হোক না কেন, তুমি কিন্তু বারে বারে বাপের বাড়িতে যেতে পারো না। এভাবেই বীণাপাণি দেবী মেঘাকে ভীষণই বকাবকি করে, কিন্তু তবুও মেঘা কিছুই বুঝতে চায় না। পরের দিন হঠাৎ করে ভীষণই ঝড় ওঠে। জানালা দিয়ে ঝড় দেখতে পেয়ে মেঘা ভীষণই খুশি হয়। আজকে তো বছরের প্রথম বৃষ্টি। আগে ঝড় উঠলে বাপের বাড়ির চিলেকোঠে দাঁড়িয়ে আমি, মা, কাকিমা, জেঠিমা, বোন সবাই কি সুন্দর বৃষ্টি দেখতাম আর তেলেভাজা খেতাম। উফ, খুব মজা হতো। তাহলে আজকে আর বাকি থাকবে কেন? এই ভেবে মেঘা তার মায়ের বাড়িতে যাবে বলে সবে জানালাটা টপকে বাইরে বেরোয়। ঠিক এমন সময় একটা বড় সুপারি গাছ ভেঙে মেঘার মাথার উপর এসে পড়ে। বাইরে যেহেতু প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা হয়, তাই প্রচণ্ড ঝড়ের মধ্যে মেঘাদের বাড়ির পেছনে সুপারি গাছটা শেষ রক্ষা করতে পারে না। মেঘা ভীষণ জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই মিলে মেঘাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আপনি কিরকম বিয়াক্কেলে মহিলা, এরকম প্রেগনেন্ট অবস্থায় জানালা টপকে কোথায় যাচ্ছিলেন? আর একটু হলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারতো। নিজের কথা না ভাবলেও আপনার গর্ভের সন্তানের কথাটা তো অন্তত ভাবুন। কি দরকার বলতো? তোর প্রাণের থেকে কি গল্প করাটা আগে? তুই শুধু শুধু ঝড়ের মধ্যে বাইরে বেরোতে গেলি কেন? এই মেয়েটাকে আমিও অনেকবার বুঝিয়েছি, সব সময় শ্বশুর বাড়িতে থাক, বারবার বাপের বাড়িতে আসার দরকার নেই। কিন্তু কে কার কথা শোনে? দেখলি আজকে মাথায় কেমন চোট পেয়েছিস। আমি কি করব? তোমরা তো জানো আমি গল্প করতে কত ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ি মার ননদ কিছুতেই আমার সঙ্গে কথা বলতে চায় না। আমি কথা বললে আমাকে বকে চুপ করিয়ে দেয়, তাই তো আমাকে বাধ্য হয়ে বারবার জানালা দিয়ে বাপের বাড়িতে যেতে হয়। মেঘার মুখে এমন কথা শুনে বীণাপাণি দেবী এবং তার মেয়ে ভূমির বড্ড খারাপ লাগে। আমি বুঝতে পারিনি বৌমা, এই সামান্য কারণের জন্য তুমি আজকে এত বড় কাণ্ড ঘটিয়ে বসবে। ঠিক আছে, এবার থেকে আমি আর আমার মেয়ে তোমার সঙ্গে গল্প করব, তাহলে তো আর তোমাকে বারবার মায়ের বাড়িতে যেতে হবে না। এমন কথা শুনে মেঘা খুবই খুশি হয়। কয়েকদিন পর মেঘাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন মেঘাকে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই সময় দেয়। মাঝে মধ্যে মেঘার মা এবং কাকিমারাও মেঘার শ্বশুর বাড়িতে গিয়ে গল্প করে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে মেঘার আবার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, যার ফলে মেঘা এখন বাচ্চা সামলাতে অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠে। তাই তার আর বারে বারে মায়ের বাড়িতে যাওয়ার কোনো রকম আগ্রহ থাকে না। পম্পি ও টুম্পা দুজনে বাগবাজার ওমেন্স কলেজে পড়তো। তাদের দুজনের মধ্যে খুবই মিল ছিল। তারা পড়াশোনায় একটুও ভালো ছিল না, কারণ তাদের পড়তে ভালো লাগতো না। তারা যেমন পড়াশোনা করতে পছন্দ করতো না, তেমনি আবার দুজনেই নানান রকম খাবার খেতে খুব ভালোবাসতো। বিশেষ করে ফুচকা তাদের প্রিয় খাবার ছিল। তাদের বিশাল বড় কলেজের সামনে খাবারের কোনোই দোকান ছিল না। শুধুমাত্র একটা ফুচকাওয়ালা রাকেশ তাদের কলেজের সামনে রোজ ফুচকা স্টল বসাতো। কলেজটি যেহেতু গার্লস কলেজ ছিল, তাই ছুটির পর প্রচুর মেয়েরা রাকেশের ফুচকা স্টলের সামনে এসে ফুচকা খাওয়ার জন্য ভিড় করত। এই যে দাদা, আমাকে আগে দাও না, 1 প্লেট চাটনি ফুচকা দাও তাড়াতাড়ি, কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে তোর থেকে আরো অনেক আগে আমি এসেছি। এই যে দাদা, আগে আমাদের দুজনকে দাও তো, 2 প্লেট দাও আগে, ফুচকার সামনে কতক্ষণ দাঁড়াবো? দূর, সেটাই, আমি সব জিনিসের জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু ফুচকার সামনে এসে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার বলে মনে হয়। মুখে জল চলে এসেছে। আরে দাদা, তাড়াতাড়ি দাও না আমাদের। তোমরা একটু চুপ করো, আমার 2টা হাত, 10টা হাত নয়, বুঝেছো? দেখতে পাচ্ছ না চোখে আলু মাখছি? সবাই মিলে একসঙ্গে খাই খাই করলে কিভাবে হবে? সবাই লাইন করে দাঁড়াও, লাইন ছাড়া কেউ একটাও ফুচকা পাবে না। এই এই, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই এই, তুমি লাইনে দাঁড়াও, নাহলে কিন্তু তোমাকে একটাও ফুচকা দেবো না। এই মরেছে, ফুচকাওয়ালার কি ঘ্যাম রে বাবা, 30 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর লাইনে দাঁড়াতে বলছে। ওরে বাবা পম্পি, একবার লাইনের দিকে তাকিয়ে দেখ কত লম্বা লাইন। এই বাড়ি চল, প্রত্যেকদিন ফুচকা খেতে গিয়ে লেট হয়ে যায় আর আমার মা সন্দেহ করে। আর এই যে দাদা,
তুমি যখন বুঝতেই পারছো যে এতগুলো মেয়েকে ফুচকা দেওয়া তোমার দুটো হাতের কাজ না, তাহলে আরো দুটো হাত জোগাড় করতে পারো তো, আর একটা লোক রাখতে পারো না? সেল তো প্রচুর হয় তোমার, প্রত্যেকদিন তো প্রায় হাজার হাজার স্টুডেন্ট ফুচকা খায় তোমার কাছে। বেশি লেকচার দিও না, ফুচকা খাবে তো খাও, না হলে কেটে পড়ো, তোমাদের মতো অনেক কাস্টমার পেয়ে যাবো আমি। রাকেশের ফুচকার স্বাদ অনেক ভালো হওয়ায় কলেজের সমস্ত স্টুডেন্টসরাই তার ফুচকার প্রতি আকৃষ্ট হতো। একসঙ্গে অনেকগুলো কাস্টমারকে সামলাতে হতো বলে রাকেশের মেজাজও সবসময় গরম থাকতো। প্রত্যেকদিন তার স্টলের সামনে এসে তাড়াতাড়ি ফুচকা খাওয়ার জন্য কেউ না কেউ ঝগড়া করতই। যেমন আজকে পম্পি ও টুম্পা রাগ করে ফুচকা না খেয়েই চলে যায়। পরের দিন আর কোনোদিনও ওই রাকেশ দাদার কাছ থেকে ফুচকা খাবো না, খুব শয়তান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না। ফুচকার কথা তুই ছাড়, কদিন পর আমাদের পরীক্ষা, কিভাবে পাশ করব সেটা চিন্তা কর। আমি তো সারা বছর কিচ্ছু পড়িনি, শুধুই ফাঁকি মেরেছি, আমি ডাহা ফেল করছি। আরে আমিও তো পড়িনি, তুই ফেল করবি আর আমি যেন ফার্স্ট ক্লাস পাবো। ফেল করলে কি হবে রে, আমার বাবা মা তো আমাকে আর পড়াবে না, বিয়ে দিয়ে দেবে, বিয়ে করলেই তো জীবন শেষ। বেশ আনন্দে কলেজ লাইফ কাটাচ্ছিলাম, হে উপরওয়ালা রক্ষা করো। উপরওয়ালাকে যতই ডাকিস না কেন, আমরা দুজনে শিওর ফেল করছি, কারণ পাশ করার জন্য পড়তে হয়, যেটা আমরা কখনোই করিনি। তবে ফেল করলে এরপরে আমি কি করব ভেবে নিয়েছি, একটা ব্যবসা করার ইচ্ছা আছে। ব্যবসা? কিসের ব্যবসা করবি রে বাবা তুই? তোর বাড়ি থেকে সাপোর্ট করবে? আমার তো কোনোদিনই করবে না, কোমরে লাথি মেরে বিদায় করে দেবে। আমরা রাকেশ দাদার মতো আমাদের কলেজের সামনে একটা ফুচকা স্টল বসাবো, যে কোনো খাবারের মেয়েরা পছন্দ করে এমন কিছু। দেখ, রাকেশ দাদা একজনকে কাজেও রেখেছে, দিনের পর দিন বড়লোক হয়ে যাচ্ছে। আগে ছোট স্টল ছিল, এখন দেখ কত বড় স্টল লাগিয়েছে। আমরাও এই কলেজের সামনে একটা স্টল লাগাবো আর বড়লোক হয়ে যাব। পম্পির কথা শুনে টুম্পা একেবারেই অবাক হয়ে যায়, কিন্তু পম্পি যা বলছিল ঠিকই বলছিল। সে মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। দেখতে দেখতে তাদের পরীক্ষা চলে আসে। পরীক্ষার রেজাল্ট আউট হলে তারা দুজনেই ফেল করে। দেখ, যা বলেছিলাম মনে আছে তো? কেঁদে লাভ নেই, কাঁদিস না, আমি জানতাম আমরা ফেল করব। দেখ, বাড়িতে বলিস না যে ফেল করেছি। আমাদের অ্যাডমিশন ফি 20,000 করে, তাই তো? তাই 20,000 টাকা তুই নিয়ে আসবি আর 20,000 টাকা আমি নিয়ে আসবো। 40,000 টাকা দিয়ে ভালো কোনো ব্যবসা করতে পারবো। তুই কি যে ভাবছিস জানি না, দূর। দুই বন্ধু তাদের প্ল্যান মাফিক বাড়িতে মিথ্যা কথা বলে অ্যাডমিশন ফিস নিয়ে আসে। আর তারা পরের দিন খুব সকাল করে কলেজের সামনে চলে আসে। তখনও পর্যন্ত রাকেশ সেখানে আসেনি। তাই পম্পি ও টুম্পা দুজনে রাকেশ যেখানে স্টল লাগাতো ঠিক সেই জায়গাতেই কফি স্টল বসায়। রাকেশ এবং তার বন্ধু বিজয়, যে কিনা রাকেশকে তার কাজে হেল্প করত, তারা প্রত্যেকদিন যেই সময় স্টল বসাতে আসতো আজকেও ঠিক সেই সময়তেই আসে। কিন্তু পম্পি ও টুম্পার কফি স্টল দেখে তারা অবাক হয়ে যায়। এই যে কি ব্যাপার তোমাদের, হ্যাঁ? তোমরা আমাদের জায়গায় স্টল লাগিয়েছো কেন? জানো না এটা আমাদের জায়গা? তোমাদের জায়গা মানে? তোমাদের বাবার জায়গা নাকি? এটা এই কলেজের জায়গা, বুঝেছো? যে ইচ্ছে এখানে দোকান দিতে পারে। তোমার কোনো সমস্যা থাকলে যাও কলেজের মালিকের সঙ্গে কথা বলে এসো। আরে কিন্তু তোমরা এমন করছো কেন আমাদের সঙ্গে? তোমরা তো এই কলেজের স্টুডেন্ট, তোমরা পড়াশোনা না করে এখন কি কফি বিক্রি করবে নাকি? হ্যাঁ, কফি বিক্রি করি আর চাই করি না কেন? আমরা যখন এখানে এসেছি জায়গাটা ফাঁকা ছিল, তাই আমরা স্টল বসিয়েছি, বুঝেছো? তোমরা একাই ইনকাম করবে নাকি? আমরা করলেই দোষ? বুঝলি বিজয়, এরা নিশ্চয়ই পরীক্ষায় ফেল করেছে আর তাই এসব শুরু করেছে। এদের মতো মেয়েরাই পারবে এসব আর কিছু না, কফির স্টল দিয়েছে, একটা মাছিও আসবে না কফি খেতে চল চল, আমরা অন্য জায়গায় ফুচকার স্টল লাগাই। রাকেশের কথা সত্যিই হয়েছিল। পম্পি ও টুম্পার কফি স্টলে কেউ কফি খেতে আসছিল না। অন্যদিকে রাকেশ ও বিজয়ের দোকানে যেমন ভিড় তেমনই হচ্ছিল। পম্পি ও টুম্পাকে কফি বিক্রি করতে দেখে তার বন্ধু বান্ধবরা তাদের দুজনকে নিয়ে অনেক মজা করে। পম্পি ও টুম্পার মন খুব খারাপ হয়ে যায়। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। একদিন, টুম্পা, এভাবে হবে না, কলেজের সামনে কফি স্টল চলবে না। আমরা গাধার মতো কাজ করলাম। মেয়েদের প্রিয় খাবার হচ্ছে ফুচকা, আর ফুচকা ছেড়ে মেয়েরা কফি কোনোদিনই খাবে না। আমরাও কাল থেকে ফুচকা স্টল দেব। ফুচকা স্টল দিবি মানে? রাকেশ দাদার ফুচকা ছেড়ে কেউ আমাদের কাছে আসবে নাকি? হ্যাঁ আসবে। আমাদের এমন ফুচকা বানাতে হবে যেটা রাকেশ দাদা বানাতে পারে না। রাকেশ দাদার দোকানে পাওয়া যায় না এমন ফুচকা বানাবো আমরা। রাকেশ দাদার দোকানে সব ফুচকাই পাওয়া যায়,
দই ফুচকা, ঘুগনি ফুচকা, চকলেট ফুচকা, চাটনি ফুচকা, মিষ্টি ফুচকা, টক ফুচকা, সব ফুচকা। তুই কি নতুন করে ফুচকা আবিষ্কার করবি? একটা ফুচকা আছে যেটা রাকেশ দাদা কেন এখানকার কেউই নাম শোনেনি, তান্দুরি ফুচকা। আমরা তান্দুরি ফুচকা বানাবো। আমি একবার আমার বাবা মায়ের সঙ্গে জামালপুরে ঘুরতে গিয়েছিলাম, ওখানকার ফেমাস তান্দুরি ফুচকা খেয়েছিলাম। তান্দুরি ফুচকা? সেটা আবার কি রে ভাই? তান্দুরি নান, তান্দুরি রুটি, তান্দুরি চিকেন, পনির তান্দুরি এসবের নাম শুনেছি, তান্দুরি ফুচকা প্রথমবার শুনছি। এই তুই এই ফুচকা বানাতে পারবি তো? পম্পি অনেক নেট সার্চ করার পর তান্দুরি ফুচকার রেসিপি জেনে নেয়। সে পরের দিন থেকেই তার কফি স্টল সরিয়ে তান্দুরি ফুচকা স্টল লাগায়। তান্দুরি ফুচকা নাম শুনে রাকেশ ও বিজয় খুব হাসাহাসি করতে থাকে। আর কিছু না, শেষ পর্যন্ত তান্দুরি ফুচকা। এর নাম শুনে লোক ফুচকা না খেয়ে হাসি তামাশাই করে চলে যাবে। তোমরা তন্দুরি ফুচকা নাম না দিয়ে তন্দুরি ফুচকা সার্কাস নাম দিতে পারতে তো, মানে যা ইচ্ছে তাই আর কি। আসলে কি বলতো, মূর্খদের বোঝার ক্ষমতাই নেই। কোনোদিনও তো নিজের এরিয়া ছেড়ে বাইরে কখনো বেরিয়েছো বলে মনে হয় না। এটা জামালপুরের ফেমাস তান্দুরি ফুচকা, যাও জামালপুরে গিয়ে খেয়ে এসো। এটা জামালপুর নয়, এটা বাগবাজার। আর এখানে সবাই রাকেশ আর বিজয়ের ফুচকাই পছন্দ করে, বুঝেছো? ঠিক আছে, একটা চ্যালেঞ্জ করা যাক। আজ থেকে 1 মাস পর্যন্ত আমাদের আর তোমাদের দোকানে প্রত্যেকদিন যত টাকা করে লাভ হবে আমরা দুটো বক্সে আলাদা আলাদা করে রাখবো। 1 মাস পর আমরা টাকা গুনে দেখব, যাদের দোকানের লাভ কম হবে তাদেরকে এখান থেকে ফুচকা স্টল তুলে নিয়ে চলে যেতে হবে। আরে কি বলছিস কি তুই পম্পি? আমরা তো রাজি, তোমাদেরকেই এখান থেকে উঠে যেতে হবে, দেখে নিও। মশা হয়ে ব্যাঙের সঙ্গে চ্যালেঞ্জ করতে এসেছে। পরের দিন থেকেই দুই পক্ষের চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। একদিকে ছিল পম্পি ও টুম্পার তান্দুরি ফুচকা, আর অন্যদিকে ছিল রাকেশ ও বিজয়ের সাধারণ ফুচকা। আস্তে আস্তে রাকেশের দোকানে ভিড় কমতে থাকে, সকলে তান্দুরি ফুচকা খুব পছন্দ করে। 1 মাস পর দুটো বক্সের টাকা গুনলে দেখা যায় যে পম্পি ও টুম্পার লাভ রাকেশের তুলনায় অনেক বেশি হয়েছে। এটা দেখে রাকেশ ও বিজয়ের মন খারাপ হয়ে যায়। কি এবার বলো, মুখে কথা নেই তো? জানতাম এমনই হবে। আমার তন্দুরি ফুচকার কাছে তোমাদের এই সাধারণ ফুচকা কখনোই টিকবে না। রাকেশ ও বিজয় একটাও কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে পম্পি ও টুম্পার খুব খারাপ লাগে। দাঁড়াও, তোমরা যেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি চাই না। তোমরা চাইলে আগের মতোই এখানে ফুচকা স্টল বসাতে পারো। সত্যি তোমরা দুজনে খুব ভালো, তোমাদের মনও খুব ভালো। আচ্ছা, আমরা 4 জনে একসঙ্গে যদি একটাই ফুচকার স্টল লাগাই তাহলে কেমন হবে? হ্যাঁ, খুব ভালো হবে। আলাদা আলাদা করে কাজ করার চেয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করলে সেই কাজে আরো বেশি উন্নতি পাওয়া যায়। কি টুম্পা, তাই তো? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। রাকেশ ও বিজয় এটা শুনে খুব খুশি হয়। আসলে পম্পি ও টুম্পা মনে মনে রাকেশ ও বিজয়কে পছন্দ করে ফেলেছিল। অপরদিকে পম্পি ও টুম্পার ব্যবহারে রাকেশ ও বিজয় তাদেরকে পছন্দ করে ফেলে। তারা 4 জনে একসঙ্গে অনেক বড় ফুচকা স্টল বসায়, যেখানে তারা তন্দুরি ফুচকা সহ আরো নানান রকম ফুচকা বিক্রি করত। কয়েক মাসের মধ্যেই তাদের ইনকাম বহুগুণে বেড়ে যায়। তারা 4 জনে একে অপরের মনের কথা বলে ফেলে। পম্পি রাকেশের সঙ্গে আর বিজয় টুম্পার সঙ্গে বিয়ে করে নেয়। তারা সবাই একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।